নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। যারা নিয়মিত দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটি দেখছেন, এখন বুঝতেই পারছেন ইলেকশনের বাজারে অনেক সময় সপ্তাহে হয়তো আমি যে কদিন করতাম তার থেকে গতি বাড়বে, অনেক সময় আপনারা অন্য দিনকেও দেখতে পাবেন, অনেক সময় লাইভ দেখতে পাবেন। ইলেকশন দরজায় কড়া নাড়ছে। উল্টো দিক থেকে এসআইআর এর প্রক্রিয়া এখনো শেষ হয়নি। অ্যাডজুডিকেশনের নামে 60 লক্ষ 61 লক্ষ মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আজকে বা আগামীকাল প্রথম পর্যায়ে অ্যাডজুডিকেশন যাদের হয়েছে তাদের মধ্যে কতজন পাশ করলেন, কতজন ফেল করলেন, অর্থাৎ নাম বাদ গেল, সেগুলো আমরা জানতে পারবো। আজকে আমার একদম স্পেসিফিক 3টে কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব। যে 3টে কেন্দ্র এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তথা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র অথবা আলোচনায় উঠে এসছে। 1 নম্বর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। কি হতে পারে? শুভেন্দু অধিকারী প্রচারে নেমে গেছে। 2, ভাঙড়। যে ভাঙড়ে দখল নেওয়ার জন্য অনেক প্রাণ ঝরেছে, অনেক রক্ত ঝরেছে বিগত দিনকে আমরা দেখতে পাচ্ছি, এবং গতবার বাম আইএসএফ কংগ্রেস জোটের একটি মাত্র সলতের মতো নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। সেই কেন্দ্রে কি হতে পারে? আরেকটি কেন্দ্র ইন্টারেস্টিং হতে চলেছে, পানিহাটি কেন্দ্র, যেটা চিফ হুইপ তৃণমূলের নান্টু ঘোষ ছিলেন, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছেন। সেখানে অভয়া কাণ্ডের অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন, বা আপনারা যখন দেখছেন তখন হয়তো তার নাম আসতে শুরু করেছে। এবং এই অভয়া জাস্টিসের ব্যাপারে জেল খাটা সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্ত, তিনিও পানিহাটিতে দাঁড়িয়েছেন। কি হতে পারে প্রাথমিকভাবে, কি অবস্থায় দাঁড়িয়েছে এই 3টে কেন্দ্র আমরা আলোচনা করব। তার আগে বন্ধুদের বলি, যারা নিয়মিত আমার এই প্রসূন আচার্য এই জার্নালিস্ট চ্যানেলটি দেখছেন, তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, থ্যাঙ্কস জানাতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন অন্যভাবে। এবং আগামী দিনকে যাতে সঠিক সংবাদ, ইলেকশনের সময় তো বটেই, ইলেকশনের পরবর্তীকালেও বিশেষ বিশেষ আলোচনা আমি নিয়মিত আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখুন, রাজনীতিতে একটা কথা বলে, রাজনীতি সম্ভাবনার খেলা, এবং রাজনীতিতে যে কোনো রকম ঘটনা ঘটতে পারে, সেটা কেউ বলতে পারে না। এই দেখুন না, ভাঙড়ে যে আরাবুলকে নিয়ে ভাঙড় এত অশান্ত তৃণমূলের, আরাবুলের সাথে কাইজারের ঝামেলায় ভাঙড় এত অশান্ত, এবং আরাবুল এবং কাইজারের সাথে শওকত মোল্লা তৃণমূলের ঝামেলা, উল্টো দিক থেকে নওশাদ সিদ্দিকের রয়েছে, তার সাথে অলীক চক্রবর্তীর নক্সালাইটদের দল রয়েছে, এবং ভাঙড়ে প্রচুর রক্ত ঝরেছে মূলত আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর দলের সাথে আরাবুলের এলাকা দখল নিয়ে লড়াই। তাতে আমার হিসেব মতো 1 ডজনেরও বেশি প্রাণ গিয়েছে। সেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে শেষ পর্যন্ত ফুরফুরা শরীফে গিয়ে আইএসএফ এ যোগদান করলেন গতকাল। আবার ধরুন, এই পানিহাটিতে অভয়ার মা, অভয়ার বাবা, যারা দরজায় দরজায় ঘুরেছিলেন, যাদের আন্দোলন মূলত তুলে এনেছিল বামপন্থীরা, বহু সাধারণ মানুষ রাত জেগেছিলেন, পথে বিক্ষোভ দেখিয়েছিলেন, মামলা হয়েছিল আদালতে, এবং বিজেপি একটু ডিস্টেন্স রেখে এই আন্দোলনের মধ্যে ছিল। আমরা দেখেছি একসময় অভয়ার মা সিবিআই এর উপরেও আস্থা রাখতে পারছেন না, শুভেন্দু অধিকারী সম্পর্কে নানা কথা বলতেন। তিনি হঠাৎ বলছেন যে সিপিএম কিছু করেনি এবং বিজেপির হয়ে পানিহাটিতে ক্যান্ডিডেট হচ্ছে। আর উল্টো দিকে দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক হয়েও নন্দীগ্রামের থেকে ভবানীপুরে এসে বডি ফেলে দিয়েছেন, এবং গতকাল থেকে ভবানীপুরে নেমেছেন, থানায় যাচ্ছেন, তার উপর নাকি অত্যাচার হচ্ছে, লোকে নাকি তাকে মারবেন বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাপের মধ্যে রয়েছেন, নো ডাউট অ্যাবাউট ইট। এটা একটা ভয়ঙ্কর সুকৌশলী চাল বিজেপির। এবং এলাকার 8 জন কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় দলের হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে 70% উপর ভোট পেয়ে গতবার জিতলেও এইবারের ইলেকশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। আমি এই বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় হারার কোনো সম্ভাবনা আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে। বারবার সুব্রত বক্সিকে দায়িত্ব দিতে হয়েছে, ফিরহাদ হাকিমকে দায়িত্ব দিতে হয়েছে। কেন, কি অবস্থা, এই 3টে কেন্দ্র নিয়ে 3টে কেন্দ্রের কি হতে পারে সেইটা ব্যাখ্যা করি। প্রথমে আমার মনে হয় একেবারে ভাঙড় কেন্দ্র, যেটা এত রক্ত ঝরেছে। ভাঙড় একটা অদ্ভুত কেন্দ্র। দেখুন, আমি আমার রাজনৈতিক সাংবাদিকতা জীবনে সব সময় দেখি
ভাঙড় একটা উল্টো দিকে স্রোতে যেরকম বয়। যেরকম 2016 তখন তৃণমূল রাজ্যে 30টা সিটে মাত্র জিতলো, আর আরাবুল কিন্তু ভাঙড়ে জিতে গেল। অদ্ভুত ব্যাপার। অথচ আবার 2011 বামফ্রন্ট হেরে গেল, ভাঙড়ে জিতলো কে? বাদল জমাদার। এবার সেটাকে পুনরুদ্ধারের জন্য রেজ্জাক মোল্লাকে ক্যানিং থেকে তুলে নিয়ে এসে ভাঙড়ে দাঁড় করিয়ে তৃণমূল ঠিক জেতালো বটে 2016, কিন্তু 2021 রাজ্যে তৃণমূল 200-র উপর আসন জিতলো। অথচ ভাঙড়টা একমাত্র সিট যেটা কংগ্রেস, আইএসএফ, সিপিএম এর নওশাদ সিদ্দিকী দখল করলো। সুতরাং ভাঙড় ভার্চুয়ালি সবজি ভান্ডার। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে বিপুল পরিমাণে সবজি, টাটকা মাছ ভাঙড় থেকে এসে আমরা জানি। ভাঙড়ে বারবার জমির আন্দোলন হয়েছে, ভাঙড়ে ইলেকট্রিসিটি পোল বসানো নিয়ে আন্দোলন হয়েছে, ভাঙড় রক্ত ঝরেছে, এবং ভাঙড়ের শতকরা 80-85% মানুষ মুসলিম, আমরা এটা জানি। এবং ভাঙড় বাজারে, ভাঙড়ের চষে বেরিয়েছি আমি, ভাঙড়ের বিভিন্ন জায়গায় গেছি, বিস্তারিত বলার এটা জায়গা নয়। আমরা একদম ইলেকশনে যদি ফিরে আসি তাহলে তথ্য কিছু বলা দরকার। আইএসএফ যদি রাজ্যে একটা সিটও জেতে তাহলে সম্ভবত এবারও ভাঙড়টা তাদের দখলেই থাকবে। কিন্তু আমরা এইটা আলোচনা করার সময় গত দুটো ইলেকশন, লোকসভা এবং বিধানসভায় কি হয়েছিল সেটা যদি একটু আলোচনা আনতে পারি। দেখুন, গত বিধানসভা ভোটে বিজেপি ভাঙড় থেকে মাত্র 38,000 ভোট পেয়েছিল, আর তৃণমূলের ডাক্তার রেজাউল করিম, যিনি একসময় সিপিএম ওরিয়েন্টেড ডাক্তার সংগঠন করতেন, পরে তৃণমূলে জয়েন করেন। রেজাউল করিম সুভদ্র মানুষ, তার মেয়ে যাদবপুরে পড়তেন, এখন মাঝখানে অক্সফোর্ডে পড়তে গেছিলেন ইংল্যান্ডে, অত্যন্ত ভদ্রলোক। রেজাউল করিমকে মমতা ক্যান্ডিডেট করেছিল ভাঙড়ে, এবং রেজাউল করিম হেরে গেছিলেন, 83,000 ভোট পেয়েছিলেন। উল্টো দিক থেকে নওশাদ সিদ্দিকী, তিনি 1,09,000 ভোট পেয়ে 2021 সালে ভাঙড়টি জেতেন। এবার যদি আমরা 2024-এর লোকসভা ভোটের নিরিখে ভাঙড়কে বিচার করি তাহলে আমরা দেখব বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, তিনি 29,000 ভোট পেয়েছিলেন। সায়নী ঘোষ, তিনি পেয়েছিলেন 1,16,000 ভোট। সৃজন ভট্টাচার্য, জোট হয়নি সেবার, মাত্র 10,000 ভোট পেয়েছিলেন ভাঙড়ে। সৃজন যাদবপুর কেন্দ্রে দাঁড়িয়ে ভাঙড়ে মাত্র 10,000 ভোট পেয়েছিলেন। উল্টো দিক থেকে নূর আলম খান আইএসএফ এর, যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, 75,000 ভোট পেয়েছিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে ভাঙড়ে কিন্তু তুষার ঘোষ, ভাঙড়ের নেতা, সিপিএম এর কৃষক আন্দোলনের দীর্ঘদিনের সাথী এবং রাজ্যের একেবারে কৃষক সভার তিনি সম্পাদক হিসেবে রয়েছেন, 75,000 ভোট কিন্তু আইএসএফ 2024-এও পেয়েছিল। এইবার আমরা যদি এইবারের প্রার্থীর দিকে দেখি, এইবার কি কি অবস্থার পরিবর্তন হয়েছে। 1 নম্বর, বিজেপি দাঁড় করিয়ে যে জয়ন্ত গায়েনকে, উল্টো দিক থেকে ওই ক্যানিং থেকে তুলে এনে শওকত মোল্লাকে ভাঙড়ে ক্যান্ডিডেট করা হয়েছে। শওকত মোল্লা ইচ্ছে হয়েছে না অনিচ্ছেই হয়েছেন সেটা খুব বোঝা যাচ্ছে না। তৃণমূলেরই একদল লোক বলছে পলিটিক্যাল কেরিয়ার সম্ভবত ভাঙড়েই জমিতেই পোতা হয়ে যাবে, উনি জিততে পারবেন না। কারণ একই সঙ্গে কাইজার, যিনি ভাঙড়ের একটি ব্লকের নিয়ন্ত্রণ করেন, তিনি ভয়ঙ্কর ভাবে বিরোধিতা করছেন। উল্টো দিক থেকে আরাবুল, এই নওশাদ সিদ্দিকীর দলের একাধিক নেতা খুনের, হত্যার অভিযোগে যিনি জেল কেটেছেন, একাধিকবার দল থেকে একবার বহিষ্কার করা হয়ে সাসপেন্ড করা হয়েছিল, আবার সাসপেন্ড রয়েছেন। সেই আরাবুল, যিনি একেবারে শুরুর দিন থেকে সিঙ্গুর আন্দোলন, তার আগে 2001 সালের পর থেকেই ভাঙড়ে ভার্চুয়ালি সংগঠনটা গড়ে তুলেছিলেন, তিনি গিয়ে তার একেবারে প্রবল বিরোধী নওশাদ সিদ্দিকীর আইএসএফ এ জয়েন করেছেন। তাহলে ভাঙড়ের এমন একটা পরিস্থিতি যেখানে ভাঙড়টা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মোস্ট ট্রাস্টেড ম্যান শওকত মোল্লা, যিনি অতীতে সিপিএম এর ক্যানিং এর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, সেই শওকত মোল্লাকে পাঠানো হয়েছে ভাঙড় পুনরুদ্ধারে। আর তৃণমূলের যে দুজনের উপর ডিপেন্ড করে তৃণমূল ভোটটা করতো, কাইজার এবং আরাবুল, যে ভাঙড়ের দুটো ব্লকের দুজন নেতা, তাদের মধ্যে একজন আইএসএফ এতে জয়েনই করে গেলেন, আর আরেকজন, তিনি পরিষ্কারভাবে কাইজার বলছেন যে কোনোভাবেই শওকত মোল্লাকে ভাঙড়ের দখল নিতে দেওয়া যাবে না, জিততে দেওয়া যাবে না, শওকত মোল্লা পরাজিত হবে জেনে রাখ। শোনা যাচ্ছে গ্যাঁগুই করেছিলেন যে আমি দাঁড়াতে চাই না, কিন্তু একবার বলে ফেলেছিলেন। কারণ ভাঙড়ের সম্প্রতিকালে যত জমি কেনা বেচা হচ্ছে, ভাঙড়ের কারা কোন এলাকা ইজারা নেবে, কারা কোন
মাঠে চাষ করবে, কারা কোথায় বাড়ি বানাবে, এবং ওই অঞ্চলে নিউ টাউন সংলগ্ন ওই অঞ্চলে প্রচুর আবাসন তৈরি হচ্ছে, যাদের আউটলেটটা নিউ টাউনের হাতিশালার দিকটা ভাঙড়তে শুরু হচ্ছে, হাতিশালার ওই অঞ্চলটা ভাঙড়ে পড়ে যাচ্ছে, সেগুলো ইদানিং সবটাই নিয়ন্ত্রণ করছিলেন কোটি কোটি টাকার যে লেনদেন শওকত মোল্লা, সেটাকে কেন্দ্র করেই মূলত আরাবুলের সাথে তার ঝামেলা, এবং ভাঙড় বাজারের দিকে কাইজারের সাথে তার ঝামেলা। ভাঙড়ে যদি আপনারা বাসন্তী হাইওয়ে দিয়ে যান তো প্রচুর রিসোর্ট আছে, সেখানে লেদার কমপ্লেক্স আছে, প্রচুর জমি ব্যবসা ইত্যাদি সব নিয়ন্ত্রণ নিয়েই একটা গোষ্ঠী দ্বন্দ্ব। কাইজার এবং এরা পরিষ্কারভাবে এবার কিন্তু ভোটে নওশাদ সিদ্দিকী কি ব্যাক করবে ভাঙড়ে। সুতরাং সায়নী ঘোষ, যিনি ভাঙড় থেকে 1,16,000 ভোটে লোকসভায় লিড পেয়েছিলেন, সেই ভাঙড় থেকে আদৌ শওকত মোল্লা জিততে পারবে তো? আমার মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত সন্দেহ আছে। এবং এখনো পর্যন্ত রাজ্যে যেহেতু তৃণমূলের জেতার সম্ভাবনায় বেশি, এবং ভাঙড়ের যদি আমরা অতীত ইতিহাস দেখি তাহলে বারবার আমরা দেখেছি ভাঙড়ে অন্যরকম একটা ফলাফল ঘটে। সুতরাং ভাঙড় এবং আমি ব্যক্তিগতভাবে যেটুখানি সমীক্ষা করেছি, অন্তত 30-40 জন লোক, সবজিওয়ালা, ফলওয়ালা, চাষি, তাদের সাথে আমি যে স্যাম্পল সার্ভে নিয়েছি, আমার ছোট আকারে স্যাম্পল সার্ভে হলো, তাতে শতকরা 80 জন বলছে বা 70 জন বললে ভাঙড় কিন্তু এবারও আইএসএফ এর দখলেই থাকবে। এইবার একটু আলোচনাটা ঘুরিয়ে দিই পানিহাটির দিকে। পানিহাটির দিকে যদি আমরা তাকাই, পানিহাটি কেন্দ্রটা এই কারণে ইন্টারেস্টিং হয়েছে, যেহেতু পানিহাটিতে অভয়াদের বাড়ি ছিল এবং তার বাবা মা দুজনেই সেখানে থাকেন। আমরা দেখেছি বারবার তারা কোর্টে ছুটে গেছেন, আরজিকরে ছুটে গেছেন। পানিহাটি এবং আরজিকর এই দুটো একটা কোথাও যোগসূত্র হয়েছিল। পানিহাটিতে যদি আমরা গত লোকসভা ভোটের রেজাল্টটা দেখি তাহলে বুঝতে পারবো যে পানিহাটি সিটটা কিভাবে টাফ, কতটা, এবং এবার কি হতে পারতো এবং কি হবে। শিলভদ্র দত্ত, তিনি দাঁড়িয়েছিলেন বিজেপিতে, একসময় শিলভদ্র তৃণমূল করতেন আপনারা জানেন, তিনি পেয়েছিলেন 59,000 ভোট। সুজন চক্রবর্তী, তিনি দাঁড়িয়েছিলেন মানে লোকসভা, এটা দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, তিনি পেয়েছিলেন 35,000 ভোট। মাইন্ড ইট, 35,000 ভোট। সৌগত রায় পেয়েছিলেন 71,000 ভোট লোকসভা ভোটের নিরিখে। অর্থাৎ যদি আমরা ব্যবধান দেখি তাহলে শিলভদ্র দত্তের সাথে সৌগত রায়ের ব্যবধান ছিল মাত্র 12,000 লোকসভা ভোটের নিরিখে, সেখানে সুজন চক্রবর্তীর ভোট ছিল 35,000। আবার এটাকে যদি আমরা বিধানসভার ভোটের সাথে তুলনা করি, 2021-এর বিধানসভা, তখন বিজেপির সন্ময় বন্দ্যোপাধ্যায় পেয়েছিল 61,000 ভোট, তৃণমূলের নান্টু ঘোষ তিনি পেয়েছিলেন 86,000 ভোট, আর তাপস মজুমদার দাঁড়িয়েছিলেন সিপিএম কংগ্রেসের যৌথ প্রার্থী হিসেবে, তিনি পেয়েছিলেন 21,000 ভোট। সুজন চক্রবর্তী 21,000 থেকে বাড়িয়ে 35,000 করেছিলেন। এবং সেই ভোটটা এবার কিন্তু ভোট সব জায়গাতেই, এটা দর্শককে বলে নেওয়া উচিত যে যেহেতু এসআইআর হয়েছে, ভোট সব জায়গায় কমেছে, তার সাথে লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশনে রয়েছে, সেক্ষেত্রেও প্রচুর ভোটার বাদ যাবে। সুতরাং বিভিন্ন কেন্দ্রে ভোটারের হেরফের তো কিছুটা হবেই। আবার 2016-তে এই নান্টু ঘোষের কাছে আমাদের সন্ময় বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর যৌথ প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন, তিনি কিন্তু এত বেশি ভোটে হারেননি, মাত্র 1,500 ভোটে হেরেছিলেন। এইবার খুব পরিষ্কারভাবে অভয়ার মা বিজেপি প্রার্থী হচ্ছেন, এটা তিনি নিজেই ঘোষণা করেছেন। কলতান দাশগুপ্ত সিপিএম এর, তিনি প্রার্থী হয়ে গেছেন, প্রচারে নেমে গেছেন। এবং সিপিএম এর ধারণা, যেহেতু অভয়া কাণ্ডে কলতান আন্দোলন একটা মুখ ছিল, সেখানে কলতানের ফেভারে বেশ কিছু ভোট পড়বে। তীর্থঙ্কর ঘোষ, নান্টু ঘোষের ছেলে, তিনি দাঁড়িয়েছেন এবার ওই কেন্দ্রে। অর্থাৎ এবারের লড়াইটা কিন্তু সিপিএম এর ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করছে, যে কারণে অভয়ার মা বলেছেন অদ্ভুতভাবে সিপিএম কে উনি অ্যাটাক করেছেন, যে সিপিএম তাকে এত কিছু নিয়ে এলো, এত কিছু করলো, এবং এই নান্টু ঘোষ অর্থাৎ নির্মল ঘোষ এবং তার পরিবারের বিরুদ্ধে এত অভিযোগ তুললেন, তারই ঘনিষ্ঠ কারা নাকি সেটা তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল বলা হলো, তিনি এখন বিচার পেতে চলে যাচ্ছেন বিজেপির কাছে। আমি জানি না শোকের আয়ু কতদিন, তাদেরকে ভুল বুঝিয়েছে না বুঝিয়েছে, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু রাজনীতি একটা বিষম বস্তু, ক্ষমতাও একটা বিষম বস্তু, এবং এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এইরকম একটা অ্যাপলিটিক্যাল মুখকে তুলে ধরে
বিজেপি এখানে কাজ হাসিল করতে যাচ্ছে। আমার যেটা প্রাইমারিলি অনুমান যে এই কোনো পলিটিক্যাল ক্যান্ডিডেট, এখানে রাজু বন্দ্যোপাধ্যায়ের নাম বিজেপির ঠিক হয়েছিল। রাজু নিজে কামারহাটি এলাকায় বেলঘড়িয়ায় থাকেন, তার প্রায় নাম সিলেক্টেড হয়ে গেছিল, সেখান থেকে তিনি বাদ পড়ে যান, অভয়ার মার নাম ঢুকে যায়। এবং এই কেন্দ্রের ফলাফল কিন্তু শেষ পর্যন্ত কলতান যদি মোটামুটি ভালো ভোট টানে, তাহলে এই কেন্দ্রের ফলাফল কিন্তু আবার নান্টু ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের দিকে ঝুলে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ভাঙড়ে আইএসএফ এর জেতার সম্ভাবনা বেশি। পানিহাটিতে যদি অভয়ার মা ক্যান্ডিডেট হন এবং কলতান মোটামুটি ভোট পায়, তাহলে আবার সিটটা তৃণমূলের দখলেই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ উনি পলিটিক্যাল ক্যান্ডিডেট নন। এবং ওরা যেটা ভাবছে, বিজেপি যেটা ভাবছে, যে অভয়া আন্দোলনের সময় পানিহাটিতে যে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ক্রোধ এবং সমর্থনের সৃষ্টি হয়েছিল একই সঙ্গে, সেইটাকে তারা কাজে লাগাবে। এরা মূর্খের স্বর্গে বাস করছে। সেই সেকশনটা মূলত যারা লেফটিস্ট, যারা সুজন চক্রবর্তীকে 35,000 ভোট পাইয়ে দিয়েছিলেন, সেই সেকশনটা কিন্তু কলতানের পেছনেই দাঁড়াবে বলে সিংহভাগ আমার মনে হয়। ফলে এবারও আসনটা নান্টু ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের জেতার সম্ভাবনা বেশি। কারণ নির্মল ঘোষ দীর্ঘদিনের বিধায়ক হিসেবে তার বিরুদ্ধে নানা রকম অ্যান্টি ইনকামবেন্সি আছে, নানা রকম অভিযোগ ছিল, আবার উল্টো দিকে তিনি জনপ্রিয়। সব মিলিয়ে এবারও কিন্তু রিটেন করার সম্ভাবনা বেশি। থার্ড অ্যান্ড লাস্ট আসছি ভবানীপুরে। দেখুন, ভবানীপুরে শুভেন্দু অধিকারী যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন তার ভিত্তি নেই। আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারী না দাঁড়িয়ে যদি অন্য কেউ দাঁড়াতেন, তাহলে এই মুহূর্তে বলা যায় মমতা ব্যানার্জি প্রচুর ভোটে জিতে গিয়েছেন। মমতা ব্যানার্জি রাজ্যে 294টা কেন্দ্রের মুখ, তিনি মেন স্টার ক্যাম্পেনার, তারই দল তৃণমূল কংগ্রেস। ফলে গোটা রাজ্যে তাকে ঘুরতে হবে। এই অবস্থায় শুভেন্দু দাঁড়ানোতে যেটা হয়েছে, শুভেন্দু নন্দীগ্রামে কি হবে, পবিত্র করকে হারাতে পারবেন কি পারবেন না থেকেও ফোকাসটা কিন্তু ভবানীপুরের দিকে থাকবে। তার ভবিষ্যৎ কি দাঁড়াবে না দাঁড়াবে, শুভেন্দুকে ইচ্ছাকৃতভাবে বিজেপির একাংশ ঠেলে দিল কিনা সেটারও ঠিক নেই। তবে শুভেন্দু অধিকারী নিজেকে প্রমাণের এর থেকে বড় সুযোগ যেহেতু নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন আর পাবেন না। এবার আমরা বিগত ভোটের হিসেবগুলোর দিকে একটু নজর করি, তাহলেই বুঝতে পারবো যে শুভেন্দু অধিকারী কেন হঠাৎ করেই জোর গলায় বলছেন যে আমি হারিয়ে দেবো হারিয়ে দেবো। যদিও এটার যে খুব একটা ভিত্তি আছে একেবারেই না। আমি এখনো মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যস্ত রাখতে পারেন। এই যে 8টা কাউন্সিলরকে নিয়ে বারবার মিটিং করতে হচ্ছে, তার কারণ হচ্ছে ভবানীপুর কেন্দ্রে 2024 সালে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন 54,000 ভোট, মালা রায় তিনি পেয়েছিলেন 62,000 ভোট। অর্থাৎ ব্যবধান কত দাঁড়ালো? 6 আর 2 8,000। আর সিপিএম এর সায়রা হালিম, ফুয়াদ হালিমের স্ত্রী অথবা হাসিম আব্দুল হালিমের বৌমা, তিনি পেয়েছিলেন 14,000 ভোট। তাহলে দেখুন ব্যবধান ছিল 8,000, সায়রা হালিম পেয়েছিল 14,000। যদিও 1+1 = 2 এইভাবে রাজনীতিতে হয় না, কিন্তু তা সত্ত্বেও এবার আমরা যদি দেখি যে মমতা যে বাই ইলেকশনে জিতেছিলেন ভবানীপুরে, তাতে কিরম ব্যবধান ছিল, তাতে প্রিয়াঙ্কা টেবরিওয়াল পেয়েছিলেন মাত্র 26,000 ভোট, 85,000 ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিপিএম এর শ্রীজিৎ বিশ্বাস অ্যাডভোকেট, তিনি পেয়েছিলেন মাত্র 4,000। সিপিএম এবারও ওই শ্রীজিৎ বিশ্বাসকেই ক্যান্ডিডেট করেছে। অর্থাৎ সিপিএম এর ভোটের মার্জিনের উপর এখানে কিছু নির্ভর করে না। যেটা হয়েছে ভবানীপুরে, ভবানীপুরে বাঙালি পুরনো যে বৌদ্ধিষ্ট বাঙালি ছাড়াও ভবানীপুরে একটা সাইজেবল পাঞ্জাবি ভোট করেছে। পাঞ্জাবিরা একসময় কংগ্রেসকে ভোট করতো, কিছু তৃণমূলকে দিলেও ওটা একেবারে কিছু সিপিএম কে দিলেও তৃণমূলের বড় ঘাঁটি। এছাড়া একটা জাম্প করেছে গুজরাটি এবং মারোয়ারি ভোট, তার সাথে কিছু বিহারি ভোটও হয়েছে। এই গুজরাটি ভোট, এই মারোয়ারি ভোট, এই গুজরাটি ভোট এবং মারোয়ারি ভোট, আপনারা বুঝতেই পারছেন গতবার কেন প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে দাঁড় করিয়েছিল বিজেপি, ওই গুজরাটি এবং মারোয়ারি ভোটের দিকে তাকিয়ে। ওই গুজরাটি মারোয়ারি ভোট প্লাস অ্যান্টি ইনকামবেন্সি, এবং ভবানীপুর এলাকার যে বর্ধিষ্ঠ বাঙালিরা আছেন, অনেকেরই ছেলে মেয়েরা বাইরে চাকরি করেন, তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সফটওয়্যার, কেউ বিদেশে থাকে। অর্থাৎ বাড়িতে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা বেড়ে গেছে। যদিও 8টা পুরসভার কর্পোরেশনের 8টা ওয়ার্ডই তৃণমূলের দখলে, কিন্তু তা সত্ত্বেও 2024-এর যে লোকসভা ভোটের নিরিখে একটু তো চিন্তা হয়, এবং এই চিন্তাটা বাড়িয়েছে লাস্ট এসআইআর।
এইখানেই কিন্তু এসআইআর এর অসম্ভব একটা ভূমিকা রয়েছে এইবারের ভোটের ফলাফলের উপরে। দেখুন, এসআইআর এর কথা যদি বলেন তাহলে মোট ভবানীপুরের ভোটার ছিল 2,05,000। আবার বলি 2,05,000। স্টেট ওয়েতে খসড়া ভোটার তালিকায় 41,000 ভোটার ডেট শিফটেড বা ডুপ্লিকেট বলে ডিলিট করে দেওয়া হয়, অর্থাৎ ভোটার গিয়ে দাঁড়ায় 1,64,000। 2 লক্ষ থেকে যদি 40,000 বাদ চলে যায়, নিশ্চয়ই বুঝতে পারছেন কত সংখ্যক হয়। 20% ভোটার প্রথমেই ডাক লিস্টে বাদ চলে যান। এরপরে যেটা হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো বহু মানুষকে ফেলে দেওয়া হলো অ্যাডজুডিকেশনে। এইবার প্রথম দফায় যখন ভবানীপুরের বাঙালিদের মধ্যে মমতা ব্যানার্জির একটা অসম্ভব জনপ্রিয়তা আছে, উনি কালীঘাটের ওই পাড়ারই মহিলা, ওনার ভাইয়ের বউ, তিনি ওখানকার কাজরি, তিনি ওখানকার কাউন্সিলর নিজেও, তিনি দেখাশুনো করেন। কিন্তু যখন প্রথম এসআইআর হলো, আমরা একটা অদ্ভুত তথ্য দেখলাম, যে তথ্যটা সাবারি ইনস্টিটিউটের সাবির আহমেদ করেছেন, এবং তারা মানে সাবির আহমেদ বলেছেন, কিন্তু সাবারি ইনস্টিটিউটের একাধিক লোক, তার মধ্যে কি অয়ন চক্রবর্তী আছে, অন্যান্যরা আছে, আরো আছেন, তারা বলেছিলেন প্রথম যখন ডিলিট হয় তখন মুসলিম নাম ডিলিট হয়েছিল মাত্র 7.7%। একটু মন দিয়ে শুনবেন, 7.7%। আর নন মুসলিম অর্থাৎ বাঙালি, তার সাথে মারোয়াড়ি, গুজরাটি ইত্যাদি ডিলিটেড হয়েছিল 92%। কিন্তু চিন্তাটা বাড়িয়েছে অ্যাডজুডিকেশনে। ভবানীপুরে সাইজেবল একটা মুসলিম ভোটারও রয়েছে, তাদের 49% এবার অ্যাডজুডিকেশনে পড়ে গেছে। আমরা যদি বুঝি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবেই মুসলিমরা বেশি পরিমাণে ভোট দেয়, তাহলে এই অ্যাডজুডিকেশনে পড়ে যাওয়া 49% কিন্তু, অর্থাৎ 50% যে অ্যাডজুডিকেশনে পড়েছে ভবানীপুর এলাকার, এবং একটা বিপুল সংখ্যক মানুষ, ভবানীপুরের প্রায় 40,000 মানুষের অ্যাডজুডিকেশনে যারা পড়ে গেছেন, এই মানুষরা শেষ পর্যন্ত কতজনের নাম থাকবে, এটা কিন্তু একটা বড় চিন্তার কারণ। এবং ইলেকশন কমিশন যেভাবে প্রতিনিয়ত অফিসার চেঞ্জ করছেন, যেভাবে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে লড়াই করতে হচ্ছে, তার স্টার ক্যাম্পেনার হিসেবে তাকে প্রচার করতে হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীদের যে বাদ দিয়েছেন তা নিয়ে অসন্তোষ তাকে মেটাতে হচ্ছে, ফোন করতে হচ্ছে, এবং তার পুরো ইলেকশনের সমস্ত অফিসারদের ঝাঁকুনি দিয়ে একেবারে বদলে দিয়েছেন। তিনি বলছেন প্রায় রাজ্যের ভার্চুয়ালি রাষ্ট্রপতি শাসনের মতো হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে এসেছে। বাস্তব ঘটনা তাই, তিনি বারবার চিঠি লিখছেন, জ্ঞানেশ কুমারকে কোনো উত্তর নেই। এত চিন্তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই ভবানীপুর কেন্দ্র নিয়ে মাথা ঘামাতে হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি ভবানীপুর কেন্দ্রে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দাঁড়িয়েছিলেন, তখন সিপিএম এর, এই মুহূর্তে নামটা মনে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা উনি দাঁড়িয়েছিলেন সিপিএম এর। তো ঘটনা হচ্ছে যে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা কেকওয়াক ছিল। এখনো হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কিন্তু ভবানীপুরের যে ডেমোগ্রাফি চেঞ্জ এবং তারপর সেটার উপরে এসআইআর এর চাপ, তার ফলে কিন্তু তৃণমূলকে ভবানীপুর জেতার জন্য নানা স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে। এবং দেখেছেন নিশ্চয়ই আপনারা টিভি চ্যানেলে বা খবরে অন্যভাবে, যে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন, প্রভোগ করছেন তাপস রায় বা অন্যদের সঙ্গে নিয়ে, এই অ্যাটাক হয়ে গেছে, তিনি থানায় চলে যাচ্ছেন, অর্থাৎ ডিস্টার্ব দা সেন্টারকে যদি ডিস্টার্ব করে দেওয়া যায়, তাহলে মমতা ব্যানার্জি ভবানীপুরকে তাকে কনসেন্ট্রেট করতে হবে। এবং নো ডাউট অ্যাবাউট, কোনো সন্দেহের অবকাশই নেই অ্যাবাউট ইট, যে ভবানীপুর কেন্দ্র নিয়ে কিন্তু মমতাকে ভাবতে হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে যা খবর, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, শুভেন্দু অধিকারী যাই বলুন না কেন, ভবানীপুর কেন্দ্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে সে 5,000 ভোটেই জিতুন, 10,000 ভোটেই জিতুন, আর 20,000 ভোটেই জিতুন, ভবানীপুর কেন্দ্রে তিনি হারবেন না। বিজেপি ইনসাইডাররাও একই কথা বলছে, ভবানীপুর কেন্দ্রে হারবেন না। উল্টো দিক থেকে ভবানীপুর কেন্দ্রে হেরে গেল শুভেন্দু অধিকারী, আবার যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামও না জিততে পারেন, কারণ তারই একেবারে হাতে নেওয়া প্রায় হিন্দুত্ববাদী নেতা, যিনি তৃণমূলকে খুন করে কিছুদিন জেলও খেটে এসেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে পবিত্র কর, তাকে দলে নিয়ে অভিষেক ব্যানার্জি ক্যান্ডিডেট করে দিয়েছেন নন্দীগ্রামে। তিনি যদি বাই চান্স গ্রুপে জিতে যান, তাহলে কিন্তু খড়গপুরের থেকে দাঁড়ানো দিলীপ ঘোষের আবার বিরোধী দলনেতা হওয়ার একটা সুযোগ চলে আসবে। ফলে আরএসএস এর অভ্যন্তরেও নানা রকম খেলা চলছে ভবানীপুরকে কেন্দ্র করে। তাহলে ফাইনাল কল কি দাঁড়ালো? আমি যে 3টে কেন্দ্র নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করলাম, ভাঙড়ে জেতার সম্ভাবনা বেশি আইএসএফ এর,
পানিহাটিতে অভয়ের মাকে প্রার্থী করলেও বিজেপি জেতার সম্ভাবনা তৃণমূলে। আর ভবানীপুরে জবরদস্ত ফাইট হলেও শেষ পর্যন্ত শেষ আছে কিন্তু হাসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা নিশ্চয়ই মন দিয়ে এই অ্যানালিসিসটা শুনেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের ইলেকশন অ্যানালিসিস নিয়ে এই নির্বাচনের বাজারে মাঝে মাঝেই আসবো। সেই সঙ্গে এসআইআর নিয়ে আমাদের যে লাগাতার খবর এবং আলোচনা সেগুলো তো থাকবেই। আরো অন্যান্য খবর, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ঘটনা নিয়েও প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলে যে আলোচনা করি, নিশ্চয়ই সেগুলোর সঙ্গে আপনারা যোগ দেবেন, শুনবেন, লোককে বন্ধুদের শোনাতে বলবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।